বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এই ২ বছরের মাথায় এসে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে প্রতিবেদনটি সেটির বিরুদ্ধে রীতিমতো আলোড়ন তৈরিকারী একটি চিঠি দিয়েছেন জাতিসংঘকে, এবং বলা হচ্ছে বিভিন্ন মাধ্যমে যে এটি রীতিমতো জাতিসংঘের বিরুদ্ধে এক ধরনের চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শেখ হাসিনা যে চিঠিটি তিনি কেনই বা দিলেন এবং এই চিঠি নিয়ে এত তোলপাড় কেন, এই নিয়ে একটু কথা বলবো এবং বিশ্লেষণ শোনার চেষ্টা করব। আমার সঙ্গে যুক্ত আছেন ডক্টর নূর নবী, যুক্তরাষ্ট্র থেকে বীর মুক্তিযোদ্ধা ও প্রাপ্ত লেখক, সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের একজন কাউন্সিলম্যান, পেশায় তিনি একজন বিজ্ঞানী। বিভিন্ন বিষয়ে তিনি বিশ্লেষণ করেন, রাজনৈতিক বিশ্লেষণ করেন। বীর মুক্তিযোদ্ধা হিসেবে কিছুক্ষণ আগেও অন্য একটি ইস্যুতে আমরা তার কথা শুনেছি, তাকে যুক্ত করেছিলাম, এবং এই মুহূর্তে আমি তার কাছ থেকে একটু শুনতে চাই এবং আপনাদেরকেও শোনাতে চাই শেখ হাসিনার এই চিঠি নিয়ে এত তোলপাড় কেন। ডক্টর নূর নবী, আপনাকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আপনি সরাসরি যদি শুরু করেন, আমি যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, নিশ্চয়ই আপনি ভূমিকাটুকু শুনেছেন। ধন্যবাদ। আপনি যে টাইটেলটা দিয়েছেন যে শেখ হাসিনার জাতিসংঘকে দেওয়া এই চিঠি নিয়ে তোলপাড়, এত তোলপাড় কেন, আসলে এটা সত্যিকারই একটা প্রশ্ন, মিলিয়ন ডলার প্রশ্ন। কারণ জাতিসংঘ একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান, সারা বিশ্বের যে সমস্যা সেগুলোর সমাধান করা নিরপেক্ষভাবে। তো এই চিঠিতে যে অভিযোগগুলো আনা হয়েছে জাতিসংঘের বিরুদ্ধে, তাতে জাতিসংঘে নিরপেক্ষ নয়, এইটাই যেটা বহুদিনের পুরানো একটি লব্ধ প্রতিষ্ঠিত ফার্ম, তারা চিঠি দিয়েছে। তারা এই সমস্ত বিখ্যাত ল ফার্ম যখন কোনো একটা কেস তারা টেক আপ করে, তারা সেই কেসের মেরিট দেখেই তারা টেক আপ করে, যে কোনো বিষয়ে তারা চিঠি দেয় না। তো এখন জাতিসংঘের বিরুদ্ধে অভিযোগগুলো কি? অভিযোগটা হলো যে জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের যে কমিশনার ভালকার তুর্ক, তিনি একটি রিপোর্ট তৈরি করেছিলেন বাংলাদেশের 2024-এর যে বাংলাদেশে যে সরকার পরিবর্তন হয়েছিল এবং সেই সংঘর্ষে যে মানুষ হত্যা করা হয়েছিল, সেটির একটি তদন্ত রিপোর্ট তিনি দিয়েছেন। তিনি কি সেটা দিতে পারেন? প্রসিডিউরটা কি? জাতিসংঘ যেহেতু নিরপেক্ষ একটি প্রতিষ্ঠান, তারা সবসময় তাদের কার্যক্রম নিরপেক্ষভাবে পর্যালোচনা করে তারা সেই কাজগুলো করে। নিয়মটা হলো, যদি কোনো সংঘর্ষ বা কোনো সমস্যার যে সদস্য যে দেশগুলো, তারা চাইতে পারে যে এই বিষয়ে তদন্ত করা হোক। তো সেটা যদি হয়ে থাকে, তারপরে কি হয়? সদস্য কান্ট্রি থেকে অভিযোগ পেয়ে, তখন এটা যদি হিউম্যান রাইটস কমিশনের ব্যাপার হয়, তাহলে হিউম্যান রাইটস কমিশনের বোর্ড অফ ডাইরেক্টরের মিটিং ডাকতে হবে। তারা সিদ্ধান্ত নেবে যে এইটা তদন্ত তারা করবে কিনা, এবং তারপরে এটার জন্য বাজেট তৈরি অ্যাপ্রুভ করতে হবে, এবং সেই তদন্ত কমিশনে কারা কারা থাকবে, কোন দেশের কে প্রতিনিধি, সেটাও সেই বোর্ড অফ ডাইরেক্টর তারা ঠিক করে দেয়। বিভিন্ন দেশ চাইবে যে আমাদের দেশের প্রতিনিধি এখানে থাকুক, বোর্ড অফ ডাইরেক্টর ঠিক করে যে কোন কোন প্রতিনিধি থাকবে। তো এই যে স্ট্যান্ডার্ড প্রসিডিওর, এইটা বাংলাদেশে ভলকার তুর্ক যে তদন্তটা শুরু করেছে, এই প্রসিডিওরটা ফলো করা হয়নি। তিনি ইউনুসের একজন বন্ধু মানুষ, তিনি ইউনুসের অনুরোধে নিজ উদ্যোগে তিনি এই তদন্তটা করেছেন, এবং সেই তদন্তের বিভিন্ন, আমরা যদি ফেজ আলোচনা করি, সেখানে অনেক অনিয়ম রয়েছে। টু স্টার্ট উইথ অনিয়ম, যে এটা ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস কমিশনে অ্যাপ্রুভ করে নাই, বাজেট অ্যাপ্রুভ করে নাই, তদন্ত কমিশনের মেম্বার কারা থাকবে সেটাও ঠিক করে নাই। ইউনুসের অনুরোধে ভলকার তুর্ক এই কাজটা শুরু করেছে, এবং সে কি করেছে, যে এই তদন্ত করতে হলে যে কনফ্লিক্টিং যে পার্টিগুলো,
সেগুলোকে যোগাযোগ করতে হবে সবার কাছ থেকে, তদন্ত করে মতামত নিয়ে একটা রিপোর্ট করা হবে। যে রিপোর্টটা করা হয়েছে সেইটার প্রথম পাতায় লেখা আছে যে এটা আনঅডিটেড রিপোর্ট, অথচ এই রিপোর্টকে ইউনুস সরকার এবং কি বলে মিস্টার টুর্ক প্রচার করেছে এটা ইউনাইটেড নেশনসের একটি প্রতিবেদন। এটা একটা মিথ্যা কথা, এটা ইউনাইটেড নেশনসের অফিসিয়াল কোনো প্রতিবেদন নয়, অথচ এইটা ওইভাবে প্রচার করে সেইটাকে ইউনুস সরকার ব্যবহার করে তাদের যে আইসিটি, সেখানে যে সমস্ত অভিযোগ, মন গড়া অভিযোগ, মিথ্যা অভিযোগ, সেগুলোর বেসিসে শেখ হাসিনার বিচার করা হয়েছে এবং তাকে ফাঁসি দেওয়া হয়েছে। এখানে আরেকটি অনিয়ম হয়েছে। এখন এই তদন্ত রিপোর্টে কি লেখা আছে? তদন্ত রিপোর্টে তারা দিয়েছে যে এই কনফ্লিক্টে, গত বছরের কনফ্লিক্টে 1400 লোক শিশুকে হত্যা করা হয়েছে বা 1400 লোককে হত্যা করা হয়েছে, অথচ এই নাম্বারটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে সরকারি রিপোর্টে। সরকার যে রিপোর্টটা করেছে সেখানে তারা উল্লেখ করেছে 800। বিভিন্ন সংস্থা তারা যে রিপোর্ট করেছে যে এখানে হত্যা হয়েছে 600, এবং আরো কিছু কিছু তদন্ত কমিশন বা ইন্ডিপেন্ডেন্ট যারা, তারা আরো কম সংখ্যক নাম্বার উল্লেখ করেছে যে কত লোককে হত্যা করা হয়েছে। অর্থাৎ এটা যে একটা বায়াসড রিপোর্ট, সেটা প্রমাণ হয় যে কত লোক মারা গিয়েছে সেই সংখ্যা নিয়ে এই যে বিতর্ক, এই যে দ্বিমত। ভলকার তুর্ক তার রিপোর্টে বলেছে 1400 লোক, অথচ সরকারি রিপোর্টে বলা হচ্ছে 800 লোক, অন্যান্য রিপোর্টে বলা হচ্ছে 600, আবার কিছু রিপোর্টে তার চেয়ে কম বলা হয়েছে। এবং এই সমস্ত রিপোর্ট তৈরি করতে বাংলাদেশে বিভিন্ন যে পার্টি রয়েছে, স্টেক হোল্ডার, সবার সাথে কথা বলতে হয়। আর এখানে আওয়ামী লীগ সরকার একটা স্টেক হোল্ডার। আওয়ামী লীগ এদের এই তদন্ত কমিশনের সাথে কথা বলতে চেয়েছিল, তাদের সাথে কথা বলা হয় নাই। এখানে আর্মির যে সংস্থাগুলো, ডিজিএফআই, যারা এই সমস্ত খবর রাখে, তাদের সাথে কথা বলা হয় নাই। তারপরে এই রিপোর্টটা কাদের সাথে কথা বলে তৈরি করা হয়েছে? সেটা হলো এই যে আন্দোলনে যে নেতৃত্ব দিয়েছিল জামাত শিবিরের ছাত্র সংগঠন, ছাত্র শিবির, সেই শিবিরের একজন নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা, সে ফেসবুকে দাবি করেছে যে সে এই তদন্ত রিপোর্ট তৈরি করে দিয়েছে, সেইটাই ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস কমিশনের রিপোর্ট হিসাবে প্রচার করা হয়েছে। এইটা একটা সাংঘাতিক অনিয়ম। ইউনাইটেড নেশনসের মতো একটি গুরুত্বপূর্ণ, দায়িত্বপূর্ণ সংস্থা থেকে এই ধরনের মিথ্যা রিপোর্ট হতে পারে না। এবং যে রিপোর্টের ভিত্তিতে একজন প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এটা একটা সিরিয়াস ম্যাটার। এবং এই এতদিন প্রায় 2 বছর হলো এটাকে ইউনাইটেড নেশনস প্রচার করেছে, ইউনুস সরকার প্রচার করেছে, এবং বর্তমান যে সরকার রয়েছে তারেক জিয়া সরকার, তারা প্রচার করেছে যে জাতিসংঘের রিপোর্ট অনুসারে সেই সময় সরকারের, তারা তো সরাসরি বলছে শেখ হাসিনার নির্দেশে সরকারের পুলিশ সদস্যরা 1400 লোককে হত্যা করেছে। এটা একটা ডাহা মিথ্যা কথা, এটার কোনো প্রমাণ নেই, অথচ একটা মিথ্যা ডকুমেন্টকে ইউনাইটেড নেশনসের ডকুমেন্ট হিসাবে প্রচার করে একজন প্রধানমন্ত্রীকে বেআইনিভাবে, অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবং এটা কেন বিতর্কিত বা কেন আলোচিত বিষয়, তার কারণটা হলো যে সম্প্রতি শেখ হাসিনা, যে প্রাক্তন প্রধানমন্ত্রী, আমরা বলি বর্তমান প্রধানমন্ত্রী কারণ তিনি যে পদত্যাগ করেছেন, এই পদত্যাগ পত্রের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি, এবং তাকে ভারতীয় এবং বাংলাদেশের সেনাবাহিনীরা হেলিকপ্টারে তাকে ভারতে পৌঁছে দিয়েছে, কারণ ষড়যন্ত্রকারীরা প্ল্যান করেছিল শেখ হাসিনাকে হত্যা করবে, তার জীবন রক্ষার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছিল। তো তার অ্যাবসেন্সে এরকম
ইউনাইটেড নেশনসের একটা বেআইনি, মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত রিপোর্টের ভিত্তিতে একটা ন্যারেটিভ তৈরি করে শেখ হাসিনার অপসারণকে জাস্টিফাই করা হয়েছে এবং তার মৃত্যু অপরাধের আমরা তো দেখলাম যে অনেকেই মানে এই যে 1400 কথা বলা হয় এবং অনেক সময় এনসিপি তারা মাঝে মধ্যে এটাকে 2000ও বলে, আবার হাজার হাজার বলে, কিন্তু ওই যে সরকারি তালিকায় যারা ছিল বা বিভিন্ন মাধ্যমে এসছে তাদের মধ্যে তো অনেকে আবার দেখলাম যে জীবিত ফিরে আসছে। হ্যাঁ, আমি সেইটা অ্যাড করতে যাচ্ছিলাম। আমি এতক্ষণ যেটা বলছিলাম যে এই যে সংখ্যাটা ভালকার তুর্ক যে উল্লেখ করেছে 1400 বেআইনি রিপোর্টে, তার ব্যক্তিগত রিপোর্টে, এটা ইউনাইটেড নেশনসের রিপোর্ট না। এখানে দুটো জিনিস অন্যায়ভাবে, প্রথমত মানে ব্যক্তিগত রিপোর্ট, এটাকে সরকারি ইউনাইটেড নেশনসের রিপোর্ট হিসেবে প্রচার করা হয়েছে এবং যে নাম্বারটা বেআইনিভাবে উল্লেখ করা হয়েছে 1400, সেটাও বিতর্কিত। আপনি যেমন উল্লেখ করলেন যে এনসিপি বলছে 2000, সরকারের রিপোর্ট যে বেরিয়েছে সেখানে বলা হচ্ছে 600 বা 800, এবং যে সমস্ত লোকের ওইখানে মৃত বলে ঘোষণা করা হচ্ছে তাদের অনেকেই ফেরত এসেছে, যে তারা নিখোঁজ ছিল বা তারা মৃত্যুবরণ করে নাই। তারপরে পারিবারিক কারণে যে সমস্ত লোক মারা গেছে সেখানে ওই লিস্টে তাদের নাম ঢোকানো হয়েছে। তো সব কিছু মিলে এটা একটা মিথ্যা রিপোর্ট, এবং সেইটাই শেখ হাসিনার পক্ষে ব্রিটিশ একটা আইন সংস্থা তারা চ্যালেঞ্জ করে চিঠি দিয়েছে। তারা দুটো দাবি করেছে, যে একটা হলো যে এটা একটা মিথ্যা বেআইনি একটা রিপোর্ট, সেটা স্বীকার করতে হবে জাতিসংঘকে। আরেকটা হলো যে এটাকে পাবলিকলি স্টেটমেন্ট দিয়ে বলতে হবে যে এটা একটা মিথ্যা, অনিয়মভাবে রিপোর্ট তৈরি করা হয়েছে, এবং সেটা উইথড্র করতে হবে। কারণ এই রিপোর্টের বেসিসে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে। এটা একটা সিরিয়াস ম্যাটার। জাতিসংঘের মতো একটা সংস্থা যারা নিরপেক্ষ থাকবে, শান্তি রক্ষা করবে, তারা শান্তি রক্ষার পরিবর্তে অশান্তি সৃষ্টি করেছে। আজকে বাংলাদেশের অবস্থা কি দেখেন, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল, যেদিন তাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে, সেদিন পর্যন্ত বাংলাদেশকে বলা হতো উন্নয়নের রোল মডেল। শান্তি শৃঙ্খলা বজায় ছিল, সামাজিক সম্প্রীতি বজায় ছিল, অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এই ইউনাইটেড নেশনস এই কি বলবো সন্ত্রাসী ঘটনাকে জাস্টিফাই করার জন্য তাদের এই মিথ্যা রিপোর্ট তৈরি করা হয়েছে, এবং জাতিসংঘ এটা থেকে তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। তাদের দায়িত্ব রয়েছে সত্যকে প্রকাশ করা। এছাড়া এই ভালকার তুর্ক, সে কে, তার সম্পর্কে একটু কথা বলা দরকার। সে বাংলাদেশে গত বছরের 2024 এই যে তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যখন আন্দোলন চলছে, সে হলো জাতিসংঘের কি বলে হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান। সে সেনা প্রধানকে কল করে বলেছে যে তোমরা যে সংঘর্ষ হতে যাচ্ছে এখানে জনগণের বিরুদ্ধে যদি তোমরা অংশ নেও, সরকারকে রক্ষা করার জন্য কোনো উদ্যোগ নাও, তাহলে জাতিসংঘে তোমাদের চাকরি চলে যাবে। এটা ভালকার তুর্ক করতে পারে না, এটা তার দায়িত্বের মধ্যে পড়ে না। বাংলাদেশে আভ্যন্তরীণ ব্যাপারে কি হবে না হবে, সেনাবাহিনী কি করবে না করবে, এই ব্যাপারে তুর্ক ও ভালকার তুর্ক কল করে এইভাবে ব্ল্যাকমেইল করতে পারে না, থ্রেট করতে পারে না। কারণ বাংলাদেশের সেনাবাহিনী যে জাতিসংঘের শান্তি মিশনে কাজ করে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা সেনাবাহিনীর সবারই ইন্টারেস্ট রয়েছে, তারা বিদেশে যাবে। এই জায়গাটিতে আমি একটু যদি আপনাকে সম্পর্কে একটু প্রশ্ন জুড়ে দেই। হ্যাঁ, আমি একটু অ্যাড করি, তাহলে আপনার প্রশ্ন করতে সুবিধা হবে। যে এই যে অভিযোগটা যে ভালকার তুর্ক সেনাবাহিনী প্রধানকে কল করে এটা থ্রেট করেছে,
এইটা এটা ভালকার তুর্ক বিবিসির সাথে এক সেমিনারে নিজে বলেছে যে আমি কল করে সেনাবাহিনীকে থ্রেট করেছি, যার ফলে তারা জনগণের বিরুদ্ধে তারা কি বলে কোনো গুলি করার সিদ্ধান্ত তারা নেয় নাই, তারা বিরত ছিল। এটা ভালকার তুর্ক সে নিজে স্বীকার করেছে। এইটা সে করতে পারে না, এর জন্য তার মানে তদন্ত হওয়া উচিত, তার চাকরি চলে যাওয়া উচিত, এবং এই কাজ করে দেশে সে একটা স্টেবল সরকারকে যে উৎখাত করতে সাহায্য করলো, অর্থাৎ সেই ষড়যন্ত্রের একটা অংশগ্রহণ করলো। এবং এই বর্তমানে বাংলাদেশে যদি এতগুলো লোক হত্যা হয়েছে, তার হিসাবেই যদি এই 1400 লোক হত্যা হয়ে থাকে, এর জন্য সে দায়ী। সে যদি সেনাবাহিনীকে থ্রেট না করতো, সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষা করতে পারতো, দেশের গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা ছিল সেটা কন্টিনিউ হতে পারতো, অর্থনৈতিক উন্নতি যেগুলো হতে পারতো। কাজেই এই ক্রিমিনাল অ্যাক্ট, শান্তি কি বলে জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান ভালকার তুর্ক যে কাজটা করেছে, এটা একটা ক্রিমিনাল অ্যাক্ট। বাংলাদেশে যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে, শান্তি শৃঙ্খলা নষ্ট হয়েছে, সমস্ত কিছু ঘটনার জন্য সেও দায়ী। তো কাজেই শেখ হাসিনার এই চিঠি যে তোলপাড় সৃষ্টি করবে সেটা স্বাভাবিক, এই জন্য যে তিনি গত 2 বছর সবসময় বলেছেন তিনি দেশে ফিরবেন, কিন্তু এইবার কিছুদিন আগে তিনি দাবি করেছেন, ঘোষণা দিয়েছেন যে তিনি 6 মাসের মধ্যে দেশে ফিরবেন। তো 6 মাসের মধ্যে দেশে ফিরতে হইলে এই যে তার বিরুদ্ধে যে ফাঁসির রায়, এইটার কি হবে? এবং এই রায়ের ভিত্তিতে হলো ভালকার তুর্কের এই রিপোর্টের ভিত্তিতে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। তো কাজে সমস্ত কিছু মিলে এটা একটা তোলপাড় হওয়ারই মতো একটা ঘটনা, এবং এর জন্য জাতিসংঘের দায় দায়িত্ব রয়েছে, ভালকার তুর্কের দায় দায়িত্ব রয়েছে, এবং এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। সরি, আমি আপনাকে না না না, আমি যে প্রশ্নটা আপনাকে এইটার সঙ্গেই যুক্ত করে দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আন্তর্জাতিক মহল এই এই শেখ হাসিনার চিঠিকে বা তার আইনি টিম থেকে যে চিঠিটা দেওয়া হয়েছে, এটাকে আন্তর্জাতিক মহল তারা জাতিসংঘের তো রাষ্ট্র হিসেবে রাষ্ট্রপুঞ্জ, রাষ্ট্রসংঘ যাই হোক, কিন্তু এর বাইরে যারা বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো, মানবাধিকার ব্যক্তিত্বরা যারা আছেন, তারা হয়তো কোনো রাষ্ট্রের সরকারি বা রাষ্ট্রের কোনো পদে নাই বা সরকারি কোনো পদে নাই, কিংবা জাতিসংঘের কোনো ফোরামে তারা নেই, এমন সারা বিশ্বেই তেমন লোকজন আছে যারা বাংলাদেশে দিকে প্রতিদিন নজর রাখে বিভিন্ন পর্যায়ে। তারা এটাকে কিভাবে নিতে পারে? তারা প্রকৃত ঘটনা এতদিন জানতো না, ফলস ন্যারেটিভ সৃষ্টি করে, অর্থাৎ ভালকার তুর্কের এই মিথ্যা রিপোর্টটাকে তারা সত্য রিপোর্ট হিসাবে জেনেছে, এবং সেই হিসাবে অনেক দেশ, অনেক সংস্থা কোনো রিয়াকশন নেয় না। এখন এই শেখ হাসিনার এই ব্রিটিশ ল ফার্মের চিঠির পরিপ্রেক্ষিতে এটা তারা জানবে। জাতিসংঘ কিন্তু আমরা তাদের অ্যাক্টিভিটি খুব যে একটা নিরপেক্ষ বা ন্যায় সেটা আমরা জানি তারা কখনো করে না। তারা বিদেশি শক্তির ইনফ্লুয়েন্সে চলে। গাজার ঘটনা, প্যালেস্টাইন ইস্যু থেকে আমরা বুঝতে পারি যে তারা ন্যায়ের পক্ষে সবসময় করে না। তো এখন যদি বিশ্বের যে শক্তিশালী দেশগুলো যারা বাংলাদেশের এই সন্ত্রাস সৃষ্টির পিছনে যারা জড়িত, অর্থাৎ বাংলাদেশের এই যে টাকার বিনিময়ে সন্ত্রাসী হায়ার করে যে শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছিল, তাদের অনেক দেশ, অনেক সংস্থা তারা তাদের ভুল বুঝতে পেরেছে। বাংলাদেশের জনগণও তারা বুঝতে পেরেছে যে তারা ফলস ন্যারেটিভের ভিকটিম হয়ে তারা প্রতারিত হয়েছে। তো এই যে পরিস্থিতি সৃষ্টি করছে বাংলাদেশে, এখন আপনি যাকে জিজ্ঞেস করবেন বলে শেখ হাসিনার সময়ে আমরা ভালো ছিলাম, অর্থনৈতিক অবস্থা, আইন শৃঙ্খলা, মহিলাদের যে সুরক্ষা, এই যে শিশুদেরকে ধর্ষণ,
এবং হত্যার যে কাহিনী আমরা দেখতে পাচ্ছি, তারপরে এই যে 500-রও বেশি শিশু মারা গিয়েছে হ্যামের টিকার অভাবে, এই সমস্ত ঘটনার থেকে বাংলাদেশের মানুষ এই ইউনিট সরকারের বিরুদ্ধে তথা পরবর্তী যে বর্তমান সরকার, এটাও কিন্তু একটা বেআইনি সরকার। কারণ গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে হলো সমস্ত জনগণের সমর্থনে একটা নির্বাচন হওয়া। 7ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, বাংলাদেশের ম্যাক্সিমাম লোক 70-80% যে দলকে সমর্থন করে, আওয়ামী লীগ, যে দল দেশকে 16 বছর শাসন করেছে, যে দলের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা, যে দল স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, সেই দলকে বাইরে রেখে যে নির্বাচন হয়েছে সেটা গণতান্ত্রিক বৈধ নির্বাচন না। আমরা ইউনিট সরকারকে বলতাম যে অনির্বাচিত অবৈধ সরকার, তারেক জিয়া সরকার হলো অবৈধভাবে নির্বাচিত অবৈধ সরকার। কাজে দুইটা সরকারের কোনো গণতান্ত্রিক কোনো স্বীকৃতি পাওয়ার যোগ্য তারা না। তো এখন এই অবস্থায় আপনার যে প্রশ্নটা যে কি রিয়াকশন ইউনাইটেড নেশনস করবে, প্রথমত ইউনাইটেড নেশনস নানান অজুহাতে এটাকে অবজ্ঞা করতে পারে। তারা বলতে পারে যে আমরা তাদের যে একটা চার্টার রয়েছে, যেটা আমি নিজে জেনেছি যখন আমি জাহানার ইমামের নেতৃত্বে বাংলাদেশের যে ঘাতক দালাল নির্মূল কমিটির যুদ্ধাপরাধীর আন্দোলনের ব্যাপারে ইউনাইটেড নেশনসের হাই কমিশন হিউম্যান রাইটস কমিশনের সাথে কথা বলেছিলাম, তখন আমাকে বলা হয়েছিল যে আমরা কোনো সংস্থা কোনো ব্যক্তির আবেদন আমরা আনসার করতে পারি না। এটা হতে হবে কান্ট্রি মেম্বার, যে সমস্ত দেশ এই সরকারের এই সংস্থার সদস্য, তাদের দাবির পরিপ্রেক্ষিতেই আমরা অ্যাকশন নিতে পারি। তো এইখানে কিন্তু সেই দাবিটা খাটে এই জন্য যে শেখ হাসিনা সরকার বলেছিল ইউনাইটেড নেশনসকে যে এই যে হত্যার যে অভিযোগ, এটা তদন্ত করা হোক নিরপেক্ষভাবে, দেশীয় এবং আন্তর্জাতিকভাবে। সেটা ইউনিট সরকার না করে, ইউনিট সরকার যখন ক্ষমতায় বসে তখন তার বন্ধু ভলকার তুর্ক, যে এর আগেই সেনাবাহিনীকে টেলিফোন করে ব্ল্যাকমেল করে ভয় দেখিয়ে অলরেডি সে তার নিরপেক্ষতা হারিয়েছে, সে একটা পক্ষ নিয়েছে সরকারের বিরুদ্ধে। তো তার উদ্যোগে যে রিপোর্ট, এটা তদন্তযোগ্য, এটা কমন সেন্স থেকে বলা যায়। কিন্তু আমরা সবাই জানি যে জাতিসংঘ তাদের যে চার্টার, তাদের যে আইন রয়েছে সেইভাবে চলে না। তারা বৃহৎ শক্তির ইনফ্লুয়েন্সে তারা কাজ করে। তা না হলে প্যালেস্টাইনের সমস্যা অনেক আগেই হতো, গাজা যেভাবে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে সেটা হতো না। কিন্তু এরপরে বিশ্ব জনমত বলে একটা কথা আছে। যদি এই ল ফার্ম এই চিঠির পরিপ্রেক্ষিতে যে তোলপাড় সৃষ্টি হয়েছে বিশ্বব্যাপী, এইটার পরিপ্রেক্ষিতে যদি সেই সমস্ত সরকার তারা যদি তাদের ভুল বুঝতে পারে এবং তারা যদি মনে করে যে একটা ভুল রিপোর্টের ভিত্তিতে ভুল সিদ্ধান্ত আইসিটি নিয়ে একটা দেশের প্রধানমন্ত্রীকে ফাঁসির রায় দিয়েছে, সেটা তদন্ত হওয়া উচিত, সেই ফাঁসির রায় স্টপ করা উচিত এবং বাংলাদেশে সত্যিকারী গণতন্ত্র প্রতিষ্ঠার যে বাধা বিপত্তি সৃষ্টি হয়েছিল, এই ভলকার তুর্কের অ্যাক্টিভিটিতে প্রমাণ হয়েছে। জাতিসংঘ বিশেষ করে হিউম্যান রাইটস কমিশনও দায়ী। কাজেই ইউনাইটেড নেশনসের দায়িত্ব রয়েছে এটা সত্যকে প্রকাশ করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশে সত্যিকারের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সেইটা করতে হলে এই ভলকার তুর্কের যে অপকর্ম, যে বেআইনি কাজ, সেইটাকে নিষিদ্ধ করে চিঠিতে যে দাবি করা হয়েছে যে এইটা ইউনাইটেড নেশনসের একটা মিথ্যা চিঠি, মিথ্যা একটা রিপোর্ট, এটা বেআইনিভাবে করা হয়েছে, আইনগত প্রসিডিওর বহির্ভূতভাবে করা হয়েছে।
এটাকে উদ্র করে প্রকাশ্য বিবৃতি দিয়ে যে আমরা ভুল করেছি, আমরা এই ভুল তথ্য বা ভুল চিঠি আমরা বা রিপোর্ট আমরা উদ্র করলাম, বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এটা অন্তরায়, সেই জন্য আমরা এটা উদ্র করছি এবং আমরা আমাদের ভুল স্বীকার করছি। এই দাবি শেখ হাসিনার পক্ষ থেকে সেই ল ফার্ম দাবি করেছে। এটা বাস্তবায়িত হবে কিনা আমরা শিওর না, কিন্তু যে ভাইবটা সৃষ্টি হয়েছে, যে দাবিটা সৃষ্টি হয়েছে, যে সত্যটা প্রকাশ করছে এই চিঠির মাধ্যমে, আশা করি বিশ্ব জনমত, বাংলাদেশের জনমত এটাতে প্রভাবিত করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। জি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক এতক্ষণ শুনছিলেন ডক্টর নুরুন নবী যুক্তরাষ্ট্র থেকে। তিনি বলছিলেন যে শেখ হাসিনা তার আইনজীবীদের মাধ্যমে জাতিসংঘের কাছে যে চিঠি দিয়েছে, রীতিমতো এটি 2024-এর জুলাই ঘিরে ভলকার তুর, অর্থাৎ জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের যে প্রতিবেদনটি, সেটিকে চ্যালেঞ্জ করেছেন শেখ হাসিনা এবং প্রত্যাখ্যান করেছেন। তথ্য নিয়ে, কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন, অনেক কিছু, এবং এটি নিয়েই মূলত ডক্টর নুরুন নবী নিজের মত বিশ্লেষণ করলেন। আপনারা শুনে নিলে আশা করি নতুন কিছু বিষয়ে আরো পরিষ্কার হবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।